আওয়ামী লীগ কি তাহলে আ দিনে, দিনে শক্তিশালী হচ্ছে? আওয়ামী লীগের ছাত্রলীগের বিশেষ করে নেতাকর্মীরা প্রত্যাবর্তন 2.0 বলার চেষ্টা করছেন। ১৯ তারিখ শেখ হাসিনার প্রত্যাবর্তন দিবস। তো সব মিলিয়ে আপনি কি দেখছেন? আ অনেক ধন্যবাদ। সব মিলে যে জিনিসটা আমি দেখতে পাচ্ছি সেটা হলো যে দেখেন আ 1975 এ যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়, বঙ্গবন্ধু সপরিবারে হত্যা করা হয়। তার পরবর্তী আওয়ামী লীগকে ভাঙার মানে আওয়ামী লীগের শীর্ষ ৪ নেতাকেও হত্যা করা হয় জেলখানায়। সেই সময় আওয়ামী লীগের যে অবস্থাটা ছিল একেবারে ছেঁড়া-বেড়া অবস্থা করে ফেলছিল তারা। তো সেই সময় আওয়ামী লীগ কিছুটা কিছু আম আ লোক আওয়ামী লীগের কিছু লোক ডেমোক্রেটিক লিগে গেছিল। খন্দকার মোশতাক তখন বাকশালকে নিষিদ্ধ করে রাজনীতি নিষিদ্ধ করে, আওয়ামী লীগ নিষিদ্ধ করে পুরোটাই রাজনীতি নিষিদ্ধ করে দেয় ওদের। কিছু তাদের আওয়ামী লীগের কিছুটা তাহেরউদ্দিন ঠাকুর সহ বেশ ওবায়দুর রহমান এরা ডিএল-টিএল এ গিয়েছিল। তো ডেমোক্রেটিক লিগে মোশতাকের নেতৃত্বে তারা গেছে। কিন্তু তারা সুবিধা করতে পারেন। ডেমোক্রেটিক লিগ তো ধরেন ৩ মাস পরে তো এটা আবার মানে নিখোঁজই হয়ে গেল। মানে খন্দকার মোশতাক ক্ষমতাচ্যুত হলো নিখোঁজ। তারপরেও কিন্তু আওয়ামী লীগকে ভাঙার আ আ আওয়ামী লীগের মধ্যে নেতৃত্বের মধ্যে দ্বিমত আ বিভিন্ন বিভিন্ন মতের সৃষ্টি হয় এবং সেখানে বিভিন্ন গ্রুপিং তৈরি হয় এবং সেখানে আপনি যদি মানে তখনকার সময়টা যদি আপনি রিকালেক্ট করার চেষ্টা করি আমি আমি এক্সাক্টলি আই ওয়াজ নট প্রিপেয়ার্ড টু টক অ্যাবাউট দোজ ইভেন্টস বাট তারপর আমার যতটুকু মনে পড়ে সেটা হলো যে সেই সময় আওয়ামী লীগ মানে বলতে পারেন যে দ্বিধাগ্রস্ত একটা আওয়ামী লীগ, একটা অলমোস্ট মানে কি বলে কর্তব্য বিমূঢ় বলে না? যে হুম, হুম। হতবিহ্বল একটা আওয়ামী লীগ, ছেঁড়া-বেড়া আওয়ামী লীগ মানে তখনকার অবস্থাটা এরকম ছিল। কিন্তু ধীরে, ধীরে তখন আওয়ামী লীগ আবার অ্যা ভাঙনের মুখেও পড়ে আওয়ামী লীগ। আ আওয়ামী লীগ মিজান হয়, আওয়ামী লীগ মালেক হয়। তো এরকম ভাঙনের মুখেও পড়ে। কিন্তু এইবার এরপরেও আওয়ামী লীগ ধরেন অনেক প্রবলেমের মধ্যে অনেক সময় পড়েছে। কিন্তু অ্যা এরকম সেই ৭৫ এর পরে যদি আওয়ামী লীগ প্রকৃতার্থ যদি আ বড় ধরনের ঝামেলায় বা বড় ধরনের ডিজাস্টার এর মুখোমুখি হয় সেটা কিন্তু এবার ৫ই আগস্ট ২০২৫ এ হয়েছিল। এবং সে সময় থেকে শুরু করে এখন পর্যন্ত আওয়ামী লীগের আ অধিকাংশ শীর্ষ নেতাকে যারা ধরেন এলাকা মানে বাংলাদেশ ছেড়ে যেতে পারেনি, তাদের বেশিরভাগই অ্যারেস্ট হয়েছেন। বেশিরভাগ আওয়ামী লীগের এমপি, মন্ত্রী সবাই অ্যারেস্ট। শীর্ষ নেতা যারা ইভেন প্রেসিডিয়ামেও ছিলেন না, তারা উপদেষ্টা ছিলেন আমির হোসেন আমু সহ এদেরকে নিয়ে আটক করা হচ্ছে। এবং বেশিরভাগ যদি এখন বলেন কারাগারে যদি সম্পর্কে যদি আপনি খোঁজ নেন, কারাগারে এখন আওয়ামী লীগদেরকেই পাবেন। আর পাবেন হলো ওই যে খুনি, অ্যা ধর্ষক এরকম কিছু পাবেন। আর কোন রাজনৈতিক ইয়ে পাবেন না। তো আওয়ামী লীগকে এভাবে আটক করা হয়েছে, আটকে রাখা হয়েছে। আওয়ামী লীগের একটা অংশ নেতৃত্বের একটা অংশ জীবন বাঁচানোর জন্য দেশ ছেড়ে চলে গেছেন। বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বী যারা ছিলেন, এদের অনেকেই অ্যা আসলে ধরেন প্রাণের ভয়ে আসলে দেশ ছেড়ে তারপর শুধু হিন্দু ধর্মাবলম্বী না, আরো অনেক শীর্ষ নেতাও কিন্তু শীর্ষ নেতা বলতে আমি বলি না যে এমপি, মন্ত্রী এরা দেশ ত্যাগ করেছেন। কেউ ইন্ডিয়াতে আছেন, কেউ আ ধরেন ইয়েতে আমেরিকাতে আছেন, কেউ ইউরোপে আছেন, বিশেষ করে ইংল্যান্ডে, ফ্রান্সে, অ্যা বেলজিয়ামে এরকম জায়গাগুলোতে তারা অবস্থান করছেন। বেশিরভাগই হলো প্রাণ ভয়ে এরা পালিয়েছিলেন। তো আমি পালিয়ে শব্দটা বলতে গেলে এইজন্য বলি যে প্রকৃত অনেক সময় অনেক আওয়ামী লীগের নেতাকর্মী বলেন যে, "আপনারা পালিয়ে বলেন কেন? আসলে তো আমরা প্রাণ ভয়ে গেছি।" কিন্তু প্রাণ ভয়ে তো মানুষ পালায়। এই পালিয়ে শব্দটাকে ভয় না পেয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এই কথাটা কিন্তু সত্যটাকে স্বীকার করে নিলে আওয়ামী লীগের জন্য লাভ হয়। যাই হোক আওয়ামী লীগের লাভ লোকসান আওয়ামী লীগ বুঝবে। কিন্তু এত বড় ডিজাস্টার এর পরেও কিন্তু আওয়ামী লীগকে ছুঁতে পারে নাই। খেয়াল করে দেখেন এনসিপি বারবার চেষ্টা করেছে। সর্বশেষ এনসিপি একটা প্রেস কনফারেন্স করে বলেছিল যে অ্যা ইয়ের কি না কয় যে আওয়ামী লীগের যারা আ দোষ করে নাই, ছাত্রলীগের যারা দোষ করে নাই তাদেরকে স্বাগত। মানে এনসিপিতে স্বাগত জানানো হয়েছে। তাও এনসিপিতে কোনো আওয়ামী লীগের ইয়ে যায় নাই। নির্বাচনের সময় অনেকে মনে করেছিল যে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী বিএনপিতে জয়েন করবে। বিএনপিতে জয়েন করে তারা যান বাঁচাবে। কিন্তু দেখেন আওয়ামী লীগের কোন নেতাকর্মী একটা উদাহরণও দিতে পারবে না যে আওয়ামী লীগের কোন নেতাকর্মী বিএনপিতে জয়েন করেছে। এনসিপিতে না, বিএনপিতে না, জামাতে আপনি জয়েন করলো। সেই জামাতে জয়েন করেছে কিন্তু
বিএনপির অপভ্রংশ লোকজন কিন্তু জামাতে জয়েন করছে। যেমন ধরুন অলি আহমেদ জয়েন করেছেন, আখতারুজ্জামান হোসেন, এরা বিএনপির থেকে বহিষ্কৃত বা বিএনপি থেকে বেরিয়ে যাওয়া লোকজন। কিন্তু কোনো আওয়ামী লীগের নেতাকে কিন্তু জামাতের কোনো দলে আপনি জয়েন করতে দেখেন নাই। বিএনপিতে না, জামাতে না, এনসিপিতে না। সো এরকম একটা বলতে পারেন যে স্ট্রং মানসিকতার একটা দল নিষিদ্ধ আছে। এটা ভাবতেই তো অস্বাভাবিক লাগে না? যে একটি নেতাকর্মীর ক্ষুদ্র লোয়ার লেভেলের একেবারে ছোট্ট নেতাকেও কিন্তু তারা পটাইয়া তাদের দলে নিতে পারে নাই। কলাটা মূলাটা দিয়েও তাদেরকে নিতে পারে নাই। টাকা পয়সার লোভ দেখায় নিতে পারে নাই। কোনো কিছু না। এই ১ম আওয়ামী লীগ একেবারে কি বলা যায়? এই ইস্পাত কঠিন একটা শব্দ বলে না? আমি এত শব্দগুলি অত মানে কঠিন দৃঢ় অবস্থানে কিন্তু আওয়ামী লীগ আছে। যতই তাদের নেতারা পালিয়ে থাকুক, যতই তাদের নেতারা জেলে থাকুক, ইভেন তাদের শীর্ষ নেতা শেখ হাসিনা ইয়েতে দিল্লিতে আছেন। উনি দিল্লিতে অবস্থান করছেন, দিল্লি সরকারের তত্ত্বাবধানে উনি আছেন। তো দেখেন এত কিছুর পরেও কিন্তু সারা দেশের কোনো একটা উপজেলা বা কোনো একটা ইউনিয়ন, কোনো একটা গ্রামেও আপনি কোনো আওয়ামী লীগের নেতাকর্মী কিন্তু আওয়ামী লীগ। ইট ইজ এ ডিফারেন্ট সিচুয়েশন। 75 এ কিন্তু আওয়ামী লীগকে একদম নড়বড়ে দেওয়া হয়েছিল। এরপরও আওয়ামী লীগ অনেকবার ভেঙেছে, অনেকবার আওয়ামী লীগ 2 হয়েছে। আওয়ামী লীগ নিজে নিজে ভেঙে বাকশাল হয়েছে, হয় নাই? আওয়ামী লীগ বাকশাল হয়েছে, আওয়ামী লীগ থেকেও। সো এরকম ঘটনাগুলি ঘটেছে। কিন্তু ধরেন আওয়ামী লীগ ওই সময়টা অনেক বেকায়দা, এই জন্য অনেক বেকায়দাও পড়েছিল মন মানসিকতার দিক থেকে। তাদের লোকেরা বিভিন্ন দলে চলে যায়, তো তারা সমস্যা। কিন্তু এইবারই এটা একটা দৃষ্টান্ত আমার ধারণা। শেখ হাসিনা মানে খুশি হতে পারেন, এবং আমি মনে করি টোটাল আওয়ামী লীগের যে আছে, যে আওয়ামী লীগের কাঠামো ভেঙে গেছে, আওয়ামী লীগের দলীয় স্ট্রাকচার নাই, নেতৃত্বের কিছু নাই, কোনো সবকিছু শেষ হয়ে গেছে। এত কিছু বলার পর কিন্তু আওয়ামী লীগের তৃণমূল আওয়ামী লীগকে একেবারে ইউনিফাই করে রেখেছে। এটা আওয়ামী লীগের লিডারশিপ আওয়ামী লীগকে ইউনিফাই করার পরিবর্তে কিন্তু উপরে শেখ হাসিনা আর নিচেই তৃণমূল কিন্তু আওয়ামী লীগকে ইউনিফাই করেছে। এবং এই তৃণমূলের ভয়ে যদি কোনো নেতার কোনো খায়েশও হয়ে থাকে অন্য কোনো দল, যদিও আমার বিশ্বাস হয় না যে কোনো নেতা খায়েশ হয়েছে অন্য দলে যাওয়ার জন্য, এটা তারপরে যদি কারো খায়েশ হয়ে থাকে এই তৃণমূলের ভয়ে কিন্তু যায় না। আপনি আরো অনেকগুলো যদি উদাহরণ দেখেন আওয়ামী লীগের ঐক্যটা কিভাবে দেখেন, আপনি দেখেন সাবির হোসেন চৌধুরীকে সেই প্রথমেই যখন ওনাকে অ্যারেস্ট করা তারপর ছেড়ে দেওয়া হয় এবং বলা হচ্ছিল যে সাবির হোসেন চৌধুরীকে দিয়ে রিফাইন্ড আওয়ামী লীগের ব্যাপার হবে। আপনি দেখেন যে স্পিকারকে ছেড়ে দেওয়া হইলো এবং বলা হইলো যে স্পিকার এবং সাবির হোসেন চৌধুরীকে রিফাইন্ড আওয়ামী লীগ হবে। এই কোনো কিছুই কিন্তু আওয়ামী লীগ, এবং আমি যতটুকু এদের কাছ থেকে ইনফরমেশন পাই, এদের কাছে অনেক প্রস্তাব আছে, অনেক লোভনীয় প্রস্তাব আছে, কিন্তু কেউ শেখ হাসিনাকে বাদ দিয়ে বা শেখ হাসিনা বিহীন আওয়ামী লীগ এটা চিন্তাও করে না। সাবির হোসেন চৌধুরীও না, এবং স্পিকার শিরিন শারমিন চৌধুরী না, এবং অন্যান্য যাদেরকে অফার দেওয়া হয়েছিল তাদের কেউই না। উল্টো আপনি বিভিন্ন মত, আপনি কয়দিন আগে দেখবেন আওয়ামী লীগের একজন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদিকা বা সম্পাদক বা এরকম কোনো একটা দায়িত্বে আছেন, তিনি প্রকাশ্যে বলেছেন যে তারা কিন্তু বিদেশি ইয়াদের কাছে, মিশনগুলোর সাথে তাদের যোগাযোগ আছে, এবং সেই সময় থেকে তাদেরকে বিভিন্ন লোভ দেখানো হয়েছে। উনি কিন্তু প্রকাশ্যে বলেছেন যে ওনাদের বহু লোভ দেখানো হয়েছে, রিফাইন্ড আওয়ামী লীগ, অমুক আওয়ামী লীগ, তমুক আওয়ামী লীগ, শেখ হাসিনাকে বাদ দিয়ে আওয়ামী লীগ, এগুলো করার জন্য। কিন্তু তারা বলছেন যে প্রকাশ্যে ওরা আমাদের সাথে মিটিং করে না, কিন্তু অপ্রকাশ্য মিটিং গুলোতে আমাদেরকে সব প্রস্তাব দেয়, কিন্তু আমরা কিন্তু রাজি হইনি। সো এই আফটার লিবারেশন আওয়ামী লীগ অনেক ঝড় ঝঞ্ঝায় গেছে, এটাও অনেক বড় ঝড়, কিন্তু এই ঝড়ে আওয়ামী লীগ কিন্তু ইউনিফাইড। অন্য ঝড়ে আওয়ামী লীগ ইউনিফাইড ছিল না, আওয়ামী লীগ ভঙ্গুর অবস্থায় ছিল। এটা কিন্তু ভঙ্গুর না, এটা বিকজ তৃণমূল। আমরা 1975-এ দেখেছি বঙ্গবন্ধুকে হত্যার পরে তাকে অজনপ্রিয় করার জন্য, মানে প্রথম হচ্ছে বঙ্গবন্ধু এতই শক্তিশালী যে তাকে দমানোর জন্য পুরো পরিবারের সদস্যদের হত্যা করতে হয়েছে ঘাতকদের। এমনকি সেখানে বাদ যায়নি শিশু, এমনকি মায়ের পেটে থাকা ভূমিষ্ঠ না হওয়া শিশুও বাদ যায়নি। নারী এবং অন্যান্য অরাজনৈতিক ব্যক্তিদেরও এই কাওয়ার্ড মিলিটারি সদস্যরা হত্যা করেছিল। এবং পরবর্তীতে বঙ্গবন্ধু কত খারাপ ছিলেন এই ন্যারেটিভ তৈরি করেছে। আমাদের চোখের সামনে 2024-এর জুলাই আগস্টে দেখলাম যে শেখ হাসিনাকে বাদ দেওয়ার জন্য, মানে শেখ হাসিনা খারাপ, স্বৈরাচারী, অনেক কথা বলেছেন। এখন তো দুধ কা দুধ পানি কা পানি, সেই শান্তির দূত ইউনুচ্চা যে কি ছিল তাও আমরা বুঝে গেছি। আমি নিজেও বুঝেছি, আমি নিজে জানতাম না যে এত খারাপ। মানে ভেবেছিলাম হয়তো টুকটাক দোষ ত্রুটি আছে, শেখ হাসিনা তার প্রতি একটু জেলাস কোনো একটা কারণে, শেখ হাসিনা হয়তো নোবেল পান না এই জন্য জেলাস, অনেক কিছু আমি মনে করেছি। কিন্তু এই লোক যে এত খারাপ, সাইফুল ভাই আমার জীবনে অন্যতম আশ্চর্যকর বিষয়টা হচ্ছে ইউনুচ্চা। এমন তো শেখ হাসিনার এমন কি শক্তি, মানে দৃঢ়তা, যে তাকে অজনপ্রিয় করা গেল না। আমাদের চোখের সামনের ঘটনা এটি।
আমি তো ভেবেছিলাম শেখ হাসিনার রাজনীতি শেষ, কিন্তু 2 বছর যেতে না যেতেই তিনি শুধু প্রাসঙ্গিক কিনা, প্রান্তিক মানুষজন তো তার ব্যাপারে বা মধ্য আয়ের যারা মানুষ, তারা হারে হারে টের পাচ্ছেন যে শেখ হাসিনার সরকার কেমন ছিল। হ্যাঁ, চোরবাটপাট ছিল তার ক্যাবিনেটে, কিন্তু তাও কেমন ছিল সেটা তো আমরা টের পাই। ক্রাইসিস ম্যানেজমেন্ট থেকে শুরু করে, মানে রহস্যটা কি? শেখ হাসিনাকে টাচ করতে না পারাটাই কিন্তু বা শেখ হাসিনা সম্পর্কে যে ন্যারেটিভটা তৈরি করে, যেটা বঙ্গবন্ধু সম্পর্কে কিন্তু একটা যেহেতু জাসদ এবং এরা মিলে একটা ন্যারেটিভ তৈরি করতে পেরেছিল যে বঙ্গবন্ধু খারাপ, বঙ্গবন্ধু আহ, দুর্ভিক্ষর জন্য বঙ্গবন্ধু দায়ী, বঙ্গবন্ধুর ভাগনা অমুক দায়ী, বঙ্গবন্ধুর ছেলে ব্যাংক ডাকাতি করেছে, বঙ্গবন্ধু ছেলেকে সোনার তাজ, মেয়ে বউকে সোনার তাজ উপহার দিচ্ছেন, এইসব একটা ন্যারেটিভ তৈরি করতে সক্ষম হয়েছিল তারা। সেই সময়ের মানুষের পক্ষে সক্ষম হয়েছিল। কারণটা কি জানেন? কারণটা হলো কতগুলো জিনিস ব্যবহার করা হয়েছিল তখন, মানুষ যেই জায়গাগুলোতে প্রভাবিত হতো। যেমন ধরেন সম্পদ 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 দিয়ে এমন একটা ন্যারেটিভ তৈরি করা হয়েছে যে বঙ্গবন্ধু পরিবার একটা মানে কিং এর পরিবারের মতো, মানে সোনার তাজ পরে তার ইয়েকে বিয়ে করাইছেন এবং তার ছেলে ব্যাংক ডাকাত। প্লাস এই যে জিনিস, ওনার বাড়ি আত্মীয় স্বজনদের বা নিজেদেরকে যেখান থেকে যা স্বর্ণ পেয়েছে সেই স্বর্ণের ভিডিও করে বাংলাদেশের প্রত্যেক সিনেমা হলে প্রচার করা হতো। মানে আপনি বলেন যে একটা সিনেমা হলে প্রতিদিন কয়টা শো, 5টা শো, 5টা শোতে যদি 500 মানুষ যায়, সে 500 মানুষ কিন্তু বেরোয় আসতেছে বঙ্গবন্ধু সম্পর্কে একটা খারাপ ধারণা নিয়ে। কি দেখাচ্ছে ওখানে? বঙ্গবন্ধু পরিবারের কাছ থেকে পাওয়া সোনার যে একটা লট, এমন এটা একটা ভিডিও করে তারা এইটা প্রচার করতো। এবং সেই সময় মানুষ আরো বেশি সরল ছিল, আজ থেকে 50 বছর আগে আরো বেশি সরল ছিল, আরো বেশি সহজ সরল ছিল। তারা কিন্তু ওইটাই তাদের বিনোদনের, যেখানে সিনেমা দেখতে যায় সেখানে যখন এগুলো দেখাইতো সেগুলো মানুষ কনভিন্সড হতো। এবং সেটা একটা বড় নেগেটিভ বঙ্গবন্ধু সম্পর্কে, একটা দীর্ঘ সময় বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগ সম্পর্কে, যে আওয়ামী লীগ একমাত্র চোর সংগঠন এবং এরা সুদ চুরি করছে, এরা খাইছে, রিলিফ চুরি করছে, অমুক করছে, তমুক করছে, বঙ্গবন্ধুর বিভিন্ন সময় বিভিন্ন সতর্কতামূলক বক্তব্যগুলোকে উল্টো নেগেটিভ হিসেবে ব্যবহার করেছে। এইবারই প্রথম এই ন্যারেটিভটা তৈরি করতে পারে নাই। এবারই প্রথম এই ন্যারেটিভটা ব্যর্থ হতে যাচ্ছে। আমি আপনাকে বলি কোন ন্যারেটিভটা। একটা হলো শেখ হাসিনাকে দুর্নীতিবাজ প্রমাণ করা। এইটার জন্য ওরা শেখ হাসিনা এবং তার পরিবার কয়টা জায়গায় ধাক্কা খেয়েছে, শেখ হাসিনা এবং তার পরিবারের অ্যাকাউন্টে কয় টাকা পেয়েছে, এখন আর কিন্তু কথা বলে না। শেখ হাসিনা এবং পরিবারের কাছে কত হাজার কোটি টাকা পাওয়া গেছে এটা কিন্তু বলে না। এখন কিন্তু ওই জায়গা থেকে সরে গেছে, এখন এই কথাগুলোই বলতে চায় না। টিউলিপ নিয়ে এখন কথা বলা কেন? যে ইউনুস মিয়া লন্ডনে গিয়ে টিউলিপে বলছে তার ফ্ল্যাট পেয়েছে, বাংলাদেশকে টাকা দিয়ে দেবে, কেন বলে না? কারণ ওই ন্যারেটিভটা তৈরি করতে পারে নাই। কারণ এটা মানুষ খায় নাই যে টিউলিপ ব্রিটেনের এমপি হয়ে তার খালাকে ফোন দিয়েছে তার মাকে একটা প্লট দেওয়ার জন্য। মা তো নিজেই তো যথেষ্ট তার বোনরে বলার জন্য যে আমার একটা প্লট দাও। হ্যাঁ, এটা পারে না। এবং এই ভাই বোন মানে শেখ হাসিনা, তার পরিবার এবং শেখ রেহানা এবং তার ছেলে মেয়ে, এদের অ্যাকাউন্টে যখন খুঁজে মোজা 2-3 কোটি টাকার বেশি পায় না, তখন কিন্তু আর তারা এগুলো সব ঘুরাই ফিরাই নিয়ে তাদের দুর্নীতির একটাই জায়গা খুঁজে বাইর করার চেষ্টা করছে, যে ওনারা পূর্বাচল থেকে পরিবারের একটা কি বলে ইয়ে নিছেন, প্লট নিছেন, এই তো, এর বেশি কিছু না। সো ওই ন্যারেটিভটা শেখ হাসিনা দুর্নীতিবাজ, শেখ হাসিনা পরিবার দুর্নীতিবাজ, এই ন্যারেটিভটা তৈরি করতে পারে নাই। এই ন্যারেটিভটা তৈরি করা না করতে পারার পেছনেই কিন্তু শেখ হাসিনা যে একটা শক্তিশালী নেতা, সে নেতা হিসাবে উনি কিন্তু স্ট্যাবলিশড হয়েছেন। ওনার কর্মীদের কাছে যেহেতু শেখ হাসিনার সঙ্গে কোনো দোষ ত্রুটি কর্মীদের মনের ভিতরে ঢুকাতে পারে নাই, তখন কিন্তু বঙ্গবন্ধুর সম্পর্কে, বঙ্গবন্ধু পরিবার সম্পর্কে তার কর্মী সাধারণ জনগণের মধ্যে ব্যাপক ভয় করছে। এখানে কিন্তু সাধারণ জনগণের মধ্যে এটা প্রচার হয়েছিল, বাট ওই ন্যারেটিভটা তারা স্ট্যাবলিশ করতে পারে নাই। দিস ইজ দি যে আওয়ামী লীগকে এবং আওয়ামী লীগ পরিবারকে এক রাখতে পেরেছে, যে লিডার দুর্নীতি করে না, অন্য কে কি করছে সেটা পরে শাস্তি দেওয়া যাবে, এস আলম রে পরে শাস্তি দেওয়া যাবে, তাপসরে পরে শাস্তি দেওয়া যাবে, অমুকের পরে। এটা কিন্তু আওয়ামী লীগের মধ্যে ওরা জানে যে এদের অনেকেই আছে কিন্তু দুর্নীতিবাজ, তাদেরকে শাস্তি দেওয়া যাবে পরে, কিন্তু আমার নেত্রী, আমার লিডার, সে কিন্তু দুর্নীতিবাজ না। এটা কিন্তু বিশাল